আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মলং বিক্রেতার আরো একটি ভিডিও আমি দেখাবো। একটু একটু আশা করি সাথেই থাকবেন এবং পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি আপনার মন্তব্য করবেন এবং আপনার মন্তব্যের ভিত্তিতেই আমি সামনে আলোচনা টানবো ইনশাল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার ভিডিওতে। জানেন না, এটা আমার আপনারও জানার একটু সমস্যা বোধহয় যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে, গোটা বাংলাদেশের সাথে 20% ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশে। আমি একবার দেখানোর চেষ্টা করবো। দেখুন, এটা বাংলাদেশের চিকেন স্নেক। ভালো করে বুঝুন। প্রথমেই যে ম্যাপ আমি পিসিআরকে দেখাতে বলবো, বাংলাদেশের যে ম্যাপ, সেই ম্যাপ আমি এই মুহূর্তে প্লাজমায় ভালো করে দেখুন। এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ আপনারা চেনেন, বাংলাদেশের ম্যাপ। এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল, একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি বাংলাদেশের ম্যাপ আপনারা দেখেছেন। বাংলাদেশের যে যে এই মুহূর্তের মানচিত্র, সেই মানচিত্রের এই অঞ্চলটি আপনাদের যদি চোখে পড়ে থাকে, ভালো করে দেখুন। এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনী। ফেনী একেবারে সর্বকনিষ্ঠ একটি জেলা। এখন একটা সময় ফেনী নোয়াখালীর আন্ডারে ছিল। সেই নোয়াখালী যেখানে 47-46 সালে মারাত্মক ভাবে হিন্দুদের কচুকাটা করা হয়, সেখানে হিংসা থামাতে গান্ধীজিকে পর্যন্ত যেতে হয়। সেই ফেনী অঞ্চল, এই ফেনী অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, এমনকি বাংলাদেশের চারপাশ থেকে, বিদেশ থেকেও কেউ যদি আসতে চায় চট্টগ্রামে, মানে জাহাজ বা জলপথে না এসে কেউ যদি সড়ক পথে বা রেল পথে এই চট্টগ্রামে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে। এবং এই ফেনী, এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। আমরা দেখাতাম না, কিন্তু আজ আমরা দেখাতে বাধ্য হচ্ছি, একথা বলতে বাধ্য হচ্ছি, কারণ অলরেডি ভারতের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেছে যে এই বাড়াবাড়িগুলো যদি বাংলাদেশ বন্ধ না করে, বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে, এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে, বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। কারণ এই ফেনী থেকে 20 কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা। ওপারে ত্রিপুরার পাশে অসমের পাশে পশ্চিমবঙ্গ, 7 সিস্টার্স, এই পুরো অঞ্চলটি, অর্থাৎ এই পুরো, আবার যদি আমি উপর থেকে ম্যাপটা দেখাই, এই পুরো অঞ্চলটি আসলে ভারতের একদম লাগোয়া। সুতরাং ভারতের চারপাশে দেখুন বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে নির্দিষ্টভাবে এইটুকু অঞ্চল হচ্ছে এই চিকেন স্নেক, বাংলাদেশের চিকেন স্নেক। এটা যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। কারণ ফেনীর নদী এবং ফেনীর যে সড়ক পথ, সেই সড়ক পথ হয়ে এইটুকু জায়গা, 20 কিলোমিটার জায়গা হয়ে ঢুকতে হয় চট্টগ্রামে। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে? মৌলবাদীরা চিরিং বিরিং পুরুং পুরিং করে লাফালাফি করছে। মৌলবাদীরা এটা বুঝতে পারছে না, মিনমিনে মিডিয়ার ওপর ভরসা করে আছে মৌলবাদীরা। মিনমিনে মিডিয়া এই খবর দেখাবে না দাদা। মিনমিনে মিডিয়া এটা বলবে না যে বাংলাদেশের যে চিকেন স্নেক, সেটা অনেক বেশি ভালনারেবল। কারণ এই চিকেন স্নেকের পাশে লালমনিরহাট বা বহু পুরনো ব্রিটিশ আমলের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, সেগুলো একেবারে লজ্জরে, একেবারে মালধাতা আমলের। আর অন্যদিকে এই যে কথায় কথায় বলা হয় না যে চিকেন স্নেক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো। আরে তোমাদের 3 সিস্টারকে আগে বাঁচাও। তোমরা সিলেটকে বাঁচাও, রংপুরকে বাঁচাও এবং চট্টগ্রামকে বাঁচাও দাদা। এবার আমি দেখানোর চেষ্টা করব ভারতের এই চিকেন স্নেক যাকে বলা হয়, চিকেন স্নেক, এটা ফেনী দেখলেন। এবার মানছি আমাদেরও চিকেন স্নেক আছে, অর্থাৎ মুরগির গলার মতন। কেন চিকেন স্নেক বলা হয়? মুরগির গলার মতন দেখবেন পশ্চিমবঙ্গের মাথার যে অঞ্চলটা, এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের এই যে এই পশ্চিমবঙ্গের এই পার্টটা একদম দেখুন মুরগির গলার মতন, একদম সরু অঞ্চল। এটাকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। এই মুরগির গলা যদি মট করে ভেঙে দেওয়া হয়, তাহলে ধর এবং মাথা আলাদা হয়ে যাবে বলে হুমকি চমকানি আমাদের ভারতকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ যদি কাট অফ করে দেওয়া হয়, এই শিলিগুড়ি করিডোর,
20 কিলোমিটারের একটা করিডোর, সেটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে নাকি বাংলাদেশিরা ঢুকে পড়বে, বাংলাদেশের সেনা ঢুকে পড়বে। মানে মামার বাড়ির আবদার, বাংলাদেশের সেনা যেন জয়নগরের মোয়া খাওয়ার জন্য শীতকালে এই জায়গায় ঢুকবে। আরে ঢুকবে কি করে? এর চারপাশটায়, আমি এ কারণে বলছি, এটা বাংলাদেশের চিকেন স্নেক নয়, এটা ভারতের চিকেন স্নেক। এবং এর চারপাশে আইটিবিপি আছে, সশস্ত্র সীমা বল আছে, ইন্ডিয়ান আর্মি আছে, বিএসএফ আছে, পশ্চিমবঙ্গ পুলিশ আছে, সিকিম পুলিশ আছে, আসাম রাইফেলস আছে। মানে এদের পরে হচ্ছে স্পেশাল যে যারা কমান্ডো তারা, এনএসজি ইত্যাদি। মানে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর দখল করা তো ছেড়েই দাও, কেউ না। যদি বাংলাদেশের এই মুহূর্তে কোনো মৌলবাদী জবাব চায় বাংলা দেখেন, একদম চোখ বন্ধ করে নিন, চোখ বন্ধ করুন, একদম চোখ বন্ধ করুন। কারণ এই চোখ বন্ধ না করলে শিলিগুড়ি করিডোরের দিকে দেখতে গেলেও আপনার হয়তো চোখ ঝলসে যাবে দাদা। আপনারা বরঞ্চ ওই ফেনীটাকে সামলান, কারণ ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। আমি এ কারণে বলছি এই শিলিগুড়ি করিডোর নিয়ে এদের বহুত চিরিং বিরিং। আমি একবার এই শিলিগুড়ি করিডোরের ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি একবার দেখানোর চেষ্টা করি। শিলিগুড়ি করিডোর এই যে একদম এইটুকু জায়গায় শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরে নজর এই মুহূর্তে বাংলাদেশ সহ চায়না সহ বিভিন্ন মৌলবাদী শক্তি, কিন্তু তারা কিছু করতে পারবে না। 170 কিলোমিটার দৈর্ঘ্য, খুব সেন্সিটিভ অঞ্চল, এবং তার পাশাপাশি এবং এই চিকেন স্নেক দৈর্ঘ্য 170 কিলোমিটার, প্রস্থ বা চওড়া 60 কিলোমিটার। মানে 60 আর 120 কিলোমিটারের খেলা। সবচেয়ে সরু অংশটি 20 কিলোমিটার মাত্র, বাবু। আর বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনী, সেটা 20 কিলোমিটারেরও সরু একটা জায়গা। সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে। সেই ফেনী যদি অবরুদ্ধ হয়ে যায়, জলের তলায় চলে যায়, বা কোনো একটা কারণে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ কাট অফ হয়ে যাবে চট্টগ্রামের থেকে। এই যে বলা হচ্ছে না চট্টগ্রাম আলাদা হবে না, চট্টগ্রাম আলাদা হতে পারে না। ভারত চট্টগ্রাম নিতে চায় না, ভারত কোনো অংশই নিতে চায় না বাংলাদেশের। কিন্তু মজার কথা হচ্ছে চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা, প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ। বাংলাদেশের মিনমিনে মিডিয়াতে তারা বসে এমন কিছু কথা বলছেন, আমাকে নিয়ে কথা বলছেন, আমার শোকে নিয়ে কথা বলছেন, চট্টগ্রাম নিয়ে কথা বলছেন, এমন কিছু কথা বলছেন দেখে মনে হচ্ছে ভারত বোধহয় পুরো বাংলাদেশকে নিয়ে নিল। না, ভারত শান্তি চায়, ভারত চায় বাংলাদেশ সূত্রে যাক। কিন্তু এই মুহূর্তে যে জিনিসগুলো দেখাবো, সেই জিনিসগুলো দেখানোর আগে একটা কথা শুধু আপনাদেরকে জানিয়ে রাখি। আজ এমন একটি দিন, সে দিনটি আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ মানে এই 16 দিন ব্যাপী যে যুদ্ধ, তারপরে মুক্তি দিবস, তার আজকে 4 নম্বর দিন। এবং এই দিনেই একের পর এক যে জাহাজ, পাকিস্তানি জাহাজ, সেগুলো ভেঙে, সেগুলোকে ডুবিয়ে ভারত নিজের আধিপত্য বিস্তার করছিল এবং মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে বলছিল তোমরা লড়ো, তোমরাই জিতবে, তোমাদের দেশ স্বাধীন হবে। কিসের জন্য? সেদিন ভারত দুটো কাজ করতে পারত, আজ ভারতীয়রা মনে করছে 71-এর ভুল 2024 বা 25-এ কি শুধরে নেওয়া হবে। 71-এ দুটো ভুল কি করা হয়েছিল? সেদিন চট্টগ্রাম এবং রংপুর এই দুটি অঞ্চল ভারতে যদি নিয়ে নেওয়া হতো, এবং অনুরোধ করেই শেখ মুজিবুর রহমান বা মুক্তিযোদ্ধাদের যে এত বড় লড়াই আমরা তোমাদের সাহায্য করেছি, তোমরা দুটো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল আমাদের দাও, জেলাও নয়, জেলার থেকেও ছোট্ট অঞ্চল, একটা হচ্ছে চট্টগ্রাম এবং একটা রংপুর। এই দুটো অঞ্চল যদি ভারতের সাথে যুক্ত হয়ে যেত, তাহলে এই যে চিকেন স্নেকের গল্পটা বলা হচ্ছে না, এই চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের ঠিক পাশেই হচ্ছে রংপুর। অন্যদিকে চট্টগ্রাম এই 7 সিস্টার, যেটাকে ল্যান্ডলক 7 সিস্টার্স বলে, এখানে কোনো সমুদ্র পথ নেই। 7 সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে তাদের কোনো সমুদ্র নেই, সমুদ্র যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে চট্টগ্রাম, সেই চট্টগ্রামটা আমাদের নেই। এই দুটো অঞ্চল, একটা সমুদ্র বিচ, সমুদ্রের পার, আরেকটা পাহাড়ি অঞ্চল, এই দুটো জিনিস কি না নিয়ে ভারত খুব ভুল করেছে। জি বন্ধুগণ, এতক্ষণ আপনারা রিপাবলিক টিভির একটি প্রোগ্রাম দেখলেন, যেখানে মলম বিক্রেতা মঈনুক শেখ কিভাবে মিথ্যাচার করলো আর কি ধরনের পাগলামি। এটি কি কোনো সাংবাদিকতা? কোন সাংবাদিকতার ভিতরে পড়ে? আমাদের সরু যেই জায়গাটা সেটা তারা দখল করতে পারবে না, তাদের সরু জায়গার ভিতরে আমরা চোখ তুলেও তাকাতে পারবো না,
আবার উনি আরেকটা বিষয় মিথ্যাচার করলেন যে ওই ফেনীতে হিন্দুদেরকে নাকি কচু কাটা করা হয়েছিল। এটা এটা এই যে জঘন্যতম মিথ্যাচার, যার একটা মাত্র কোনো প্রুফ নাই, একটা কোনো কারণ তিনি দর্শাইতে পারলেন না, খামাখা কিছু ওই ইয়ের মতো ছাগলের মতো কিছু বক্তব্য তিনি দিয়ে গেলেন। তো এই বিষয়গুলি একটু আপনারা শুনে তারপরে আপনাদের মন্তব্য করেন, তারপরে আমি এটার উপরে ভিত্তি করে আমি নতুন একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।